উত্তরপ্রদেশের হাতরাসের ভোলে বাবার সৎসঙ্গে 121 জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে গোটা দেশ। নারায়ণ সাকার হরি ওরফে স্বঘোষিত ভোলে বাবার অতীত জীবনের কীর্তি নিয়েও নানান গুঞ্জন শুরু হয়েছে। ভোলে বাবা একাধিক ধর্ষণ মামলায় জড়িত বলে চাঞ্চল্যকর তথ্য সব সামনে আসছে। ছিলেন পুলিশের কনস্টেবল, আর এখন হয়ে গিয়েছেন অলৌকিক ক্ষমতার অধিকারী বাবা। এই দেশে বারবার এমন ধর্মগুরুরা কিভাবে প্রভাব বিস্তার করে নেয় সেই প্রশ্নও তুলেছেন যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষজনেরা। জানা যায়, ওই দিন সৎসঙ্গে 80,000 জমায়েতের অনুমতি ছিল, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় 2.5 লক্ষ মানুষ। সেই বিপুল ভিড় সামলানোর উপযুক্ত বন্দোবস্ত ছিল না। ভোলে বাবার পা একসঙ্গে সবাই মিলে ছুঁতে গিয়ে পদপৃষ্ট হয়ে প্রাণ হারালেন 121 জন, তাদের মধ্যে 114 জনই মহিলা। আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করা হলেও বাদ গিয়েছে স্বঘোষিত ওই ধর্মগুরু নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার নাম। এখন তার অতীত জীবন নিয়ে চর্চা শুরু হয়েছে। তাতে যে সমস্ত তথ্য সামনে এসেছে তা অত্যন্ত মারাত্মক। যৌন হেনস্থার মতো একাধিক মামলায় অভিযুক্ত এই ধর্মগুরু, এমনকি জেলে পর্যন্ত যেতে হয়েছে তাকে। ভোলে বাবার আসল নাম সুরজপাল সিং জাটভ। পুলিশ কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। কর্মরত অবস্থায় এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন। পরে চাকরি থেকেও বরখাস্ত করা হয়, এমনকি জেলেও যেতে হয়। তার আগে এক মৃত কিশোরীকে পুনর্জীবন দিতে দাহ কার্যে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই মামলাতেও তাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে চাকরি ছেড়ে নিজেই নিজেকে ধর্মগুরু পরিচয় দিয়ে প্রচার বাড়াতে শুরু করেন তিনি। মইনপুরীতে প্রাসাদপম এক আশ্রম নির্মাণ করেছেন। সেখানে এক বিরাট মহিলা বাহিনী রেখেছেন। আশ্রমের এক প্রান্তে ভোলে বাবার ঘর। সেখানে মাত্র 7 জনের ঢোকার অনুমতি রয়েছে, তাদের মধ্যে কয়েকজন মহিলা রয়েছে। আশ্রমে নিরাপত্তার দায়িত্বে থাকে 3টি টিম, কিন্তু মহিলাদের যৌন হেনস্থার অভিযোগে এটাও আগ্রা, কাসগঞ্জ, ফারুকাবাদ ও রাজস্থানে তার বিরুদ্ধে মামলাও ঝুলে রয়েছে। ফলে ভোলে বাবার অতীত কেলেঙ্কারি যে নানা প্রশ্নের উস্কানি দেয় তা বলার অপেক্ষা রাখেন। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে সাচ্চা ডেরার বাবা গুরপ্রীত রাম রহিমকে, যার কোটি কোটি ভক্ত রয়েছে। ধর্ষণ মামলাতে তিনিও জেল খাটছেন। এই দেশে বারবার এইসব ধর্ষণের মামলায় অভিযুক্ত মানুষরা কেন ধর্মগুরু হয়ে যান সেই প্রশ্নও তুলছেন অনেকেই। এই নিয়েই কথা হচ্ছিল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, আমাদের ভারতীয় সমাজে পুরোনো দিনের লিগ্যাসি, এই সমাজে এবং পুরোনো দিনের সংস্কৃতি, পুরোনো দিনের মনোভাব, এটা আমাদের সমাজে ভীষণভাবে এখনো টিকে আছে। এবং সেই অর্থে একটা আধুনিক নগরায়িত সমাজের যে সংস্কৃতি, তার যে চালচলন, তার যে মনোভঙ্গি, মনোবৃত্তি, সেইগুলো সেইভাবে এখনো আমাদের ভারতীয় সমাজের একটা বড় অংশের মধ্যে শিকড় গাড়তে পারেনি। আমাদের সমাজে ধর্মগুরুদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার পেছনে এইটা একটা মস্ত বড় কারণ, আরো নানা কারণ আছে, এটা একটা মস্ত বড় কারণ। এবার এই যে ধর্মগুরু, এই ধর্মগুরু এটাও কিছুদিন আগে যা ছিল সেটা এখন আর ততটা নয়, কিন্তু এখনো আমাদের সমাজে গুরুদের প্রভাব নানা রকম, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে লেখাপত্র লিখেছেন, আমরা সেগুলো পড়েছি। সেটার মধ্যে দিয়ে আমাদের সমাজ আধুনিক হবার দিকে এগিয়েছে, কিন্তু সমাজের, ভারতীয় সমাজের একটা বড় অংশ এখনো সেই অর্থে পরিপূর্ণভাবে আধুনিকায়িত হয়ে ওঠেনি। এখানে এখন এই গুরু, এদের আবার মানে সমাজের বিভিন্ন স্তরে এদের ভূমিকা বিভিন্ন ধরনের। গরিব মানুষদের একরকম, এই যেটা কিছুদিন আগে হাতরাসে ঘটলো, সেইটা যেখানে ঘটলো সেখানে গরিব মানুষরা ছিলেন। আবার খুব পয়সাওয়ালা প্রভাবশালী মানুষজন, তাদের গুরুরাও আছেন। গরিব লোকদের ক্ষেত্রে যেহেতু আমাদের সমাজে এখনো আধুনিকতার সেই বিকাশ হয়নি, আমাদের সমাজে ব্যক্তির যে ইন্ডিভিজুয়ালিটি, তার ব্যক্তিত্ব, এই জিনিসটার বিকাশ ঘটে। যে সমাজ একরকম ভাবে ভাবছে, সমাজে একরকম রীতিনীতি চালু আছে, কিন্তু আমি একজন ব্যক্তি,
আমি সেটা মানতে পারি, নাও মানতে পারি। আমি যদি কোনো একটা জিনিস অন্যায় বলে মনে করি, ঠিক না বলে মনে করি, আমি সেটা করবো না। আমার যদি ভালো না লাগে আমি সেটা করবো না। এই যে মানে ব্যক্তির এই যে গুরুত্ব, এইটা আধুনিক সমাজের বৈশিষ্ট্য। এটা আমাদের পুরনো সমাজে এটা থাকে না। পুরনো সমাজে যেটা থাকে, কতগুলো প্রথা থাকে, কতগুলো নিয়ম থাকে, এবং সেটাকে সবাই মানতে বাধ্য, এরকম একটা ব্যাপার থাকে। সেটাকে যদি না মানা হয় তাহলে আমাদের সমাজ রসাতলে যায়। এর শিকড় অনেক গভীর। যেরকম ভাবে আমাদের রীতিনীতি, সেটা না চললে পরে সমস্ত ধ্বংস হয়ে যাবে, এটা থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। এই যে ভয়টা, এই ভয়টা এখনো টিকে আছে, কিন্তু আধুনিক সমাজে সে ভয় অনেক কম। একটা লোক সমাজের রীতিনীতি না মানতে চাইলে না মানতে পারে, আমাদের আইন তাকে বাধ্য করে না, আধুনিক রাষ্ট্রের আইন তাকে মানতে বাধ্য করে না। কিন্তু ওই প্রাচীন সমাজের যে ভীতি, কৌম সমাজে তার সমাজের রীতিনীতিকে কনফার্ম করার যে রীতি, সেই মনোবৃত্তি একটা বড় অংশের মধ্যে টিকে আছে। এবারে যারা গরিব মানুষ, তাদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি। প্রথম কথা, সেখানে শিক্ষা দীক্ষা, আধুনিক জীবনযাপন, সেই সুযোগটা কম। তার ফলে নগরায়ন, আধুনিকায়ন, এই ব্যাপারটা কম। এবং তাদের একটা ব্যাপার থাকে যে কোনো ইন্ডিভিজুয়াল সে যদি বিপদে পড়ে, তাকে যেতে হবে সেই কৌম সমাজের কাছে। তাদের জোটবদ্ধতাই তাদের একমাত্র শক্তি। সেইটা থেকে বেরিয়ে গেলে সেখানে ব্যক্তি মানুষ অলমোস্ট অদৃশ্য, সেখানে তার কোনো জায়গা নেই। এই আবার উপরের তলায় তারা কিন্তু যথেষ্ট নগরায়িত, কিন্তু সেখানে যেটা হয়, সমাজের প্রভাবশালী লোকজন এক জায়গায় থাকে, রাজনীতিবিদ, বড় ধনী ব্যবসায়ী, প্রশাসক, বিচারক, এই সমস্ত লোকজন এক জায়গায় থাকে। এদের একটা প্ল্যাটফর্ম, এরা পরস্পরের স্বার্থ রক্ষা করে, এবং সেখানে সেই যে গুরুটি, সেই গুরুটি তার কেন্দ্র। ফলে সেখানে আবার তাদের সামাজিক ভূমিকাটা আলাদা। এখন দেখার ভোলে বাবাদের বিরুদ্ধে ওঠা কেচ্ছা কেলেঙ্কারির অভিযোগ কোন দিকে মোড় নেয়। তবে যোগী সরকার অবশ্য কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। भारत सरकार ने भी और राज्य सरकार ने भी मृतक के परिजन को 2-2 लाख रुपए की और गंभीर रूप से घायल परिवारों की, नागरिकों के लिए भी 50-50 हजार रुपए की सहायता की घोषणा की है। राज्य सरकार इस पूरी घटना की तह में जाएगा, यह हादसा है या साजिश, यह भी हम इसकी तह में जाकर के इसको देखेंगे। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।